হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির আন্ডারে এমএ রাষ্ট্রবিজ্ঞান ডিস্টেন্সের প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের সিসি 1.3 এই পেপারের 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করব এবং অ্যান্সারগুলো কিভাবে তোমরা লিখবে সেই বিষয়েও আলোচনা করব, অর্থাৎ অ্যান্সার তোমাদের কিন্তু আমি দেখাবো। এই পেপারটির নাম তোমরা দেখতে পাচ্ছ, পলিটিক্স ইন এনসেন্ট অ্যান্ড মেডিভেল ইন্ডিয়া। এবারে তোমরা দেখো, তোমাদের 15 নম্বরের প্রশ্ন এবং 5 নম্বরের প্রশ্ন পরীক্ষায় আসে। 15 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে, দেখো প্রথম প্রশ্ন, আর প্রতিটা প্রশ্ন দেখছো ইংরাজিতেও লেখা আছে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। প্রথম প্রশ্ন হচ্ছে শুক্র নীতিসারে বর্ণিত মূল রাজনৈতিক ধারণাগুলি সম্পর্কে একটি টিকা লিখুন। দ্বিতীয় প্রশ্ন কি আছে, কৌটিল্যের সপ্তঙ্গ তথ্যের মূল বৈশিষ্ট্য আলোচনা করুন। নেক্সট হচ্ছে অলবিরুনির সমাজ ও রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কিত আলোচনা করুন এবং এর প্রাসঙ্গিকতা বিচার করুন। নেক্সট হচ্ছে মহাকাব্য মানে রামায়ণ মহাভারতে বর্ণিত ধর্মের, রাজনীতি এবং নৈতিক দ্বন্দ্বগুলি বিশ্লেষণ করুন। নেক্সট হচ্ছে ভারতের মধ্যযুগে রাষ্ট্রচিন্তার একটি সাধারণ রূপরেখা বা বৈশিষ্ট্য আলোচনা করুন। পরের প্রশ্ন হচ্ছে প্রাচীন ভারতের রাজনীতিতে যজ্ঞের ভূমিকা কী ছিল? মহাভারতে উল্লেখিত যজ্ঞের আচরণগুলির মানে কতটা গুরুত্বপূর্ণ ছিল। নেক্সট, কৌটিল্যের প্রবর্তিত দণ্ডনীতির গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি বর্ণনা করো। নেক্সট, ইসলামিক যুগে রাজতন্ত্র বা রাজপথ সম্পর্কে বিপরীতধর্মী দৃষ্টিভঙ্গি আলোচনা করুন। নেক্সট হচ্ছে দেখো, আকবরের দিন ইলাহি সম্পর্কে মন্তব্য করুন। আপনি কি আকবরকে একজন ধর্মনিরপেক্ষ শাসক বলেন? আপনার সপক্ষে যুক্তি দিন। নেক্সট হচ্ছে দেখো, প্রাচীন ভারতে রাজপথ বা কিংশিপ এর বিবর্তন সম্পর্কে আলোচনা করুন। যেগুলো স্টার দেওয়া আছে এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। আর এবারে 5 নম্বরের প্রশ্নের সাজেশনটা নিয়ে আলোচনা করব, তারপরেই অ্যান্সারটা তোমাদের আমি দেখাবো কিভাবে তোমরা অ্যান্সারগুলো লিখবে। তার আগে একটা বিষয় বলি, তোমাদের জন্য স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমাদের প্রথম সেমিস্টারে ডিস্টেন্সে যে 5টি পেপার আছে, 1.1 থেকে 1.5 পর্যন্ত 5টি পেপারে স্টাডি মেটেরিয়াল রেডি আছে। তোমরা চাইলে স্টাডি মেটেরিয়াল পারচেস করে পড়াশোনা করতে পারো। পরীক্ষার খুব বেশি বাকি নেই তোমরা জানো, তাই এখন থেকেই তোমরা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। দেখে নাও 5 নম্বরের জন্য যে প্রশ্নগুলো করবে। প্রথম প্রশ্ন হচ্ছে, কৌটিল্যকে কেন ভারতের ম্যাকিয়াভেলি বলা হয়? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, কৌটিল্যের মণ্ডল তত্ত্বের ওপর একটি টিকা। নেক্সট হচ্ছে, দিল্লির সুলতানি শাসন আমলে একজন আদর্শ সুলতানের গুণাবলী সংক্ষেপে আলোচনা করো। নেক্সট হচ্ছে, আকবরের দিন ইলাহির মূল সারাংশ কী? নেক্সট হচ্ছে, রামায়ণে বর্ণিত ধর্মের সংজ্ঞা দাও। নেক্সট হচ্ছে, অশ্বমেধ যজ্ঞের মূল ধারণাগুলি নির্দেশ করুন। তারপরে দেখো, দণ্ড এর ধারণাটি ব্যাখ্যা করুন। আবুল ফজলের রাজতন্ত্রের ধারণা সংক্ষেপে লিখুন। নেক্সট হচ্ছে, প্রাচীন ভারতের রাজনীতিতে মৎস্য ন্যায় বলতে কি বোঝেন? পরের প্রশ্ন, জিয়াউদ্দিন বার্নির রাষ্ট্রচিন্তার দুটি মূল বৈশিষ্ট্য উল্লেখ করো। তারপরে কৌটিল্যের আমলাতন্ত্র বা আমত্ব সম্পর্কে সংক্ষেপে লিখুন। নেক্সট, মহাভারতের শান্তি পর্বে বর্ণিত রাজধর্ম সম্পর্কে সংক্ষেপে লিখুন। এখানে 12টা প্রশ্ন দেওয়া আছে, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন সেগুলো স্টার দিয়ে চিহ্নিত করা আছে। এবারে কিভাবে তোমরা অ্যান্সার লিখবে সেটা এবারে দেখে নাও, সেই প্রসেস দেখো। যেমন প্রথম প্রশ্ন আছে কি, শুক্রানীতিসার এ বর্ণিত রাজনৈতিক ধারণাগুলি সম্পর্কে একটি টিকা লিখুন। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রথমেই ভূমিকা। শুক্রানীতিসার মূলত একটি নীতিশাস্ত্র বা দণ্ডনীতি বিষয়ক গ্রন্থ। যদিও এর রচনাকাল নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ রয়েছে, তবুও প্রাচীন রাষ্ট্রচিন্তায় এর প্রভাব অনস্বীকার্য। শুক্রানীতিতে রাষ্ট্রকে বিমূর্ত কোনো ধারণা হিসাবে না দেখে তাকে প্রজা বা জনগণের মঙ্গলের জন্য একটি বাস্তব সংগঠন হিসাবে দেখা হয়েছে। এখানে ধর্ম ও রাজনীতির মধ্যে ভারসাম্য বজায় রেখে রাজার কর্তব্য এবং প্রশাসনের কার্যকারিতার উপরে সর্বাধিক গুরুত্ব আরোপ করা হয়েছে। শুক্রাচার্যের মতে দণ্ডনীতি বা রাজনীতি হল সমাজের স্থায়িত্ব ও প্রগতির মূল চাবিকাঠি, যা ব্যতীত ত্রয়ী বিদ্যা বা বার্তা অকার্যকর হয়ে পড়ে। এবার
তার মূল রাজনৈতিক ধারণা শুক্রানীতি স্যারের অনুসারে এখানে প্রথম হচ্ছে রাষ্ট্রের সপ্তাঙ্গিক তত্ত্ব ও দেহরূপক ধারণা। কি বলা হচ্ছে, প্রাচীন ভারতের অন্যতম চিন্তাবিদদের মতো শুক্র রাষ্ট্রকে 7টি অঙ্গে বিভক্ত করেছেন, যাকে সপ্তাঙ্গ বলা হতো। এই অঙ্গগুলি হলো স্বামী, অমাত্র, সুহিত, কোষ, রাষ্ট্র, দুর্গ, বল। তবে শুক্রানীতি এই একটি অনন্য বৈশিষ্ট্য হলো শুক্র রাষ্ট্রকে একটি সজীব মানব দেহের সঙ্গে তুলনা করেছেন। তার মতে রাজার হলেন মস্তক, আমন্ত্ররা হলো চক্রু, সুহিত বা মিত্র হলো কর্ণ, কোষ হলো মুখ, বল বা সেনাবাহিনী হলো মন, আর দুর্গ হলো বাহু এবং রাষ্ট্র বা জনপদ হলো পদযুগল। এই দেহরূপক বর্ণনা বা অর্গ্যানিক থিওরি প্রমাণ করে যে শুক্র রাষ্ট্রকে একটি অখণ্ড সত্তা হিসাবে দেখেছিলেন, যেখানে প্রতিটি অঙ্গ একে অপরের ওপর নির্ভরশীল। কোনো একটি অঙ্গ দুর্বল হলে সমগ্র রাষ্ট্র ব্যবস্থা ভেঙে পড়তে পারে। কৌটিল্যের তুলনায় শুক্রের এই মানব দেহের উপমা রাষ্ট্রচিন্তায় এক নতুন মাত্রা যোগ করে। তারপরে কি বলা হচ্ছে দেখো, পরের পয়েন্ট হচ্ছে রাজপদ ও রাজার গুণাবলী। এখানে দেখো, শুক্রানীতিতে রাজাকে রাষ্ট্রের ক্ষমতার কেন্দ্রবিন্দু হিসাবে বর্ণনা করা হলেও তাকে নিরঙ্কুশ স্বৈরাচারী ক্ষমতার অধিকারী করা হয়নি। শুক্রের মতে রাজা জন্মসূত্রে সম্মান পান না, বরং তার কর্ম ও গুণের মাধ্যমে তিনি সম্মান অর্জন করেন। রাজাকে অবশ্যই ধর্মপরায়ণ এবং প্রাজ্ঞারঞ্জক হতে হবে। শুক্র রাজাকে তিন ভাগে ভাগ করেছেন, সাত্ত্বিক, রাজসিক এবং তামসিক। একজন আদর্শ বা সাত্ত্বিক রাজা ধর্ম অনুসারে প্রজা পালন করেন এবং নিজের সুখ বিসর্জন দিয়ে রাজ্যের মঙ্গলে ব্রতী থাকেন। অন্যদিকে যে রাজা প্রজার সম্পদ লুণ্ঠন করে এবং নীতিবর্জিত জীবনযাপন করে তাকে রাক্ষস বা ধ্বংসযোগ্য বলে অভিহিত করেছেন। এবার আমি স্ক্রল করছি, দেখো এই প্রশ্নের উত্তরটা তোমরা দেখে নাও। আর তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো, এই ধরনের স্টাডি মেটেরিয়াল আমাদের রেডি আছে, তোমরা দেখতে পাচ্ছ কি কোয়ালিটি আছে। অবশ্যই তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আমাদের থেকে স্টাডি মেটেরিয়াল পারচেস করে নিতে পারো। যেমন কৌটিল্যের সপ্তাঙ্গ তত্ত্বের মূল বৈশিষ্ট্য, এই প্রশ্নের উত্তর কিভাবে লেখা হয়েছে দেখো। এখানে কৌটিল্যের রাষ্ট্রদর্শন ছিল সম্পূর্ণভাবে ইহজাগতিক বা বাস্তবমুখী। তিনি রাষ্ট্রকে একটি জীবন্ত মানবদেহের সঙ্গে তুলনা করেছেন, যাকে রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় জৈবিক মতবাদ বা অর্গ্যানিক থিওরি বলা হয়। তার মতে একটি মানুষের শরীর যেমন বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের সমন্বয়ে গঠিত এবং প্রতিটি অঙ্গের সুস্থতার ওপরে সমগ্র শরীরের সুস্থতা নির্ভর করে, তেমনি রাষ্ট্রেও 7টি অপরিহার্য অঙ্গের দ্বারা পরিচালিত হয়। আর এই 7টি অঙ্গকে একে অপরের পরিপূরক এবং এদের সমন্বিত কার্যক্রমের মাধ্যমেই রাষ্ট্র বা রাজ্য তার লক্ষ্য পূরণ করতে পারে। কৌটিল্য এই অঙ্গগুলিকে ক্রমবিন্যাস করেছেন তাদের গুরুত্ব অনুসারে। সপ্তাঙ্গ তত্ত্বের বৈশিষ্ট্যে বলা হয়েছে যে 7টা বৈশিষ্ট্য আছে। প্রথমেই আছে স্বামী বা রাজা, শীর্ষস্থানীয় কেন্দ্রীয় সত্তা। কিভাবে লেখা হয়েছে এটা দেখো। সপ্তাঙ্গ তত্ত্বে স্বামী বা রাজাকে রাষ্ট্রের সর্বোচ্চ স্থানে রাখা হয়েছে। মানবদেহে মস্তক বা মাথা যেমন সমগ্র শরীরকে পরিচালনা করে, রাষ্ট্রের রাজার ভূমিকাও ঠিক তাই। কৌটিল্যের মতে রাজাই হলেন সার্বভৌম ক্ষমতার মূর্ত প্রতীক। তবে এই রাজা স্বৈরাচারী নয়, বরং তিনি হলেন রাজর্ষি। তাকে অবশ্যই উচ্চ বংশজাত, প্রাজ্ঞাবান, সত্যবাদী ও জিতেন্দ্রীয় হতে হবে। রাজার প্রধান কাজ হলো প্রজাদের সুরক্ষা প্রদান এবং ধর্ম বা আইন অনুসারে শাসন কার্য পরিচালনা করা। কৌটিল্য মনে করতেন রাজা যদি উদ্যমী ও নীতিবান হয় তবে প্রজারাও তদরূপ হবে, আর রাজা যদি অলস ও দুরাচারী হয় তবে রাষ্ট্র ধ্বংস হয়ে যাবে। অর্থাৎ স্বামী বা রাজাই হলেন রাষ্ট্রের প্রাণভোমরা, যিনি বাকি অঙ্গগুলিকে নিয়ন্ত্রণ ও নির্দেশ প্রদান করে। এইভাবে প্রশ্নের উত্তর আমাদের রেডি করা হয়েছে, দেখে নাও তোমরা। আমি স্ক্রল করে যাচ্ছি, এই প্রশ্নের উত্তরটাও তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রথম যে দুটো প্রশ্ন অ্যান্সার তোমাদের দেখালাম, দুটো প্রশ্নই তোমরা বুঝতে পারছো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন।